আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন রাজনৈতিক দল করার একটা মৌসুম চলতেছে। খুব খুব উর্বর সময়। রাজনৈতিক দল ভাবতেছি আমিও একটা রাজনৈতিক দল তৈরি করি কিনা। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার সাথে যারা থাকে, দেখি যদি রাজনৈতিক দল করে এতদিন আসলে তো আমার ভাগ্যের শেখে কোনোদিন ছেড়ে নেই, কোনোদিন কোনো কিছু নিয়ে ফায়দাও লুটতে পারিনি। এখন যদি কোনো একটা রাজনৈতিক দল তৈরি করে যদি রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে আমি যোগ করতে পারি, যোগদান দিতে পারি, যেটা আমার আজন্ম লালিত স্বপ্ন। অথবা বিদেশি কোনো কূটনীতিকের সাথে, বিদেশি কোনো ডেলিগেটের সাথে যদি আমি আমার নিজেকে উপস্থাপন করতে পারি, তো এটা আমার জন্য আসলে বিশাল বড় পাওয়া না? আমার মতো ক্ষুদ্র একজন মানুষের পক্ষে খুব সাধারণ একটা বিষয়। আর অন্তরালে আরও কোনো সুযোগ সুবিধা আছে কি না সেটা আমি জানি না। যার জন্য মানুষ সবাই এখন দল করার চিন্তাভাবনা করতেছে এবং নতুন নতুন দলের জন্ম নিতেছে। তো যাই হোক, আমার ব্যক্তিগতভাবে দল করার কোনো ইচ্ছা নাই। তবে কথা যেটা হলো সেটা হলো আসলে বর্তমান যেটা আমি বললাম যে আসলে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তপ্ত করার জন্য নতুন নতুন কিছু দলের জন্ম হচ্ছে। সেই দলগুলো নিয়ে আসলে মূলত আমরা আজকে আলোচনা করব। যেমন 2018 সালের কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে নেতা তৈরি হলো নুরুল হক নূর, সেই আবার কী করলো, পরবর্তীতে একটা নতুন দল তৈরি করলো, যে দলটির নাম আপনারা সকলে জানেন, গণ অধিকার পরিষদ। এখন কোন কোন জনগণের অধিকার সে আসলে নিশ্চিত করলে এখন পর্যন্ত সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না। হুম এবং তার পরবর্তীতে তারই সাথে ছিল, তারই সাথী তারেক রহমান। আপনারা আবার বিএনপির তারেক রহমান বলে ভুল করবেন না। এই তারেক রহমান সে আবার গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে আসে আর একটা নতুন দল তৈরি করেছে। সেই দলটির নাম সম্ভবত কি আমজনতা। আমজনতা এরকম সম্ভবত নাম হবে আর কি। এরা আসলে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করতেছে। এর পরবর্তীতে কিছুদিন আগে দেখলাম যে সাবেক সেনা কর্মকর্তারা তারা আবার একটা নতুন দল তৈরি করলো। সেই দলটির নাম সম্ভবত জনতার দল। হুম জনতার দল নামে তারা একটা নতুন দল তৈরি করলো। আবার জুলাই অভ্যুত্থান হলো, যে একটা রেজিমে চেঞ্জ হলো, এবং এই রেজিমে চেঞ্জ হওয়ার পরিপ্রেক্ষিতে যে ছাত্ররা আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, যে ছাত্ররা এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, যাদের অবদানের পরিপ্রেক্ষিতেই একটা কী হলো, একটা যুগের অবসান হলো, সেই ছাত্ররা আবার রাজনীতিতে আসার পরপরই তারা একটা উপলব্ধি করলো যে না, এখন আমাদের একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে। এতদিন আসলে আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলাম, এখন আমরা আসলে সারা দেশের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে যাই। সেই চিন্তাভাবনা থেকেই তারা একটা নতুন দল তৈরি করলো। সেই দলটির নাম হলো এনসিপি, আপনারা সকলে জানেন, এবং তারা খুব ঘটা করে এটার ইনঅগুরেশন করলো আর কি, আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করলো, এবং লাখ লাখ মানুষের সামনে তারা আসলে এই অনুষ্ঠানটার আয়োজন করে। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এবং এইখানে আবার একটা দেখলাম যে নতুন আর একটা দলের আজকে আত্মপ্রকাশ হলো। সেই দলটির নাম হলো কি আম জনতা পার্টি। আম জনতা পার্টি। আম জনতা পার্টি বলতে কি, এখন সাধারণের পূর্বে আরও শব্দটা কেন আসলে সেটা আমি বুঝলাম না। এখন এই দলটি আবার যে সেই ব্যক্তি তৈরি করেনি, এই দলটি যিনি তৈরি করেছেন সেটা খুব বহুল পরিচিত, খুব ওয়েল নোন একটা ফেস। সেই ফেসটির নাম হলো আপনার ডেস্টিনির নাম সকলে জানেন। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রফিকুল আমিন সম্ভবত আর কি। ইনি এই দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে আসলে তার নিজের একটা দল, এবং এই দলটির সদস্য সচিব হলেন কে, গণ অধিকার পরিষদ থেকে আসা ফাতেমা তাসনিম। তো এই রফিকুল আমিন সম্পর্কে আসলে আমরা বিভিন্ন কথা শুনি। তিনি কিছুদিন আগে মানি লন্ডারিং থেকে শুরু করে অবৈধ অর্থ আত্মসাৎ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে অনেক দিন কারাবন্দী ছিলেন। সেই লোক ডেস্টিনি মানুষের পকেট থেকে আসলে কীভাবে টাকা খাওয়া যায়, টাকা মেরে খাওয়া যায়, মানুষের পকেটে টাকাটা কীভাবে নিজের পকেটে আনা যায়, কোনো ব্যবসা নেই, ব্যবসার কোনো লজিক নেই। হাত বাড়ান, আপনি টাকার ইনভেস্ট করবেন, আপনি আবার দুইটা লোককে আনে ইনভেস্ট করবেন, ওই দুইটা লোক ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন, সেই দুইটা লোক আবার ইনভেস্ট করলে চারটা লোক হবে, তখন আপনি লাভবান হবেন। মানে মানুষের পকেটের টাকা কীভাবে আপনি আমার পকেটে নিয়ে আসবেন, সেটার যে একটা সুচারু একটা পরিকল্পনা, এরকম বাটপারি বলি এটাকে আমি, বাটপারি পরিকল্পনা আমি পৃথিবীর অন্য কোথাও দেখি নেই আর কি। হাত বাড়ানো পরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে এই রফিকুল আমিন সাহেব জড়িত ছিল, ডেস্টিনি গ্রুপ জড়িত ছিল। এরা একটা দল করতেছে, সেই দলটির নাম হচ্ছে আম জনতা পার্টি। এখন কথা হলো এত এত দল, জনতা পার্টি, জনতার দল, আম জনতা, এই যে সব কিছুই আসলে জনতা এবং নাগরিককে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন দলটি আসলে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন করেছে, এরকম কোনো সুনির্দিষ্ট ইতিহাস নেই আর কি। বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সবাই আসলে সিনেমিনি খেলে। বাংলাদেশের জনগণের ভাগ্যের আসলে আমূল পরিবর্তন কেউ করতে পারেনি, ইচ্ছা করে করেনি, কিন্তু সুযোগ সুবিধা দল করে নিয়েছে।
এরকম প্রমাণ কিন্তু অনেক ভুরি ভুরি আছে। অনেক দল আছে যে দলের শুধু সভাপতিকে আপনি চেনেন, তাছাড়া আর কোনো কমিটি আছে কিনা কমিটির মেম্বারকে আপনি চিনবেন না, এরকম অনেক দল আছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, আপনারাও জানেন। যেমন আন্দালিব রহমান পার্থ সাহেব আছে, তার দলের সদস্য সচিবের নাম কি আপনি জানেন? জোনায়েদ সাকি ভাই আছে, তার দলের সেক্রেটারির নাম কি আপনারা জানেন? কেউ কেউ জানেন না। অথবা খুঁজে যারা একেবারে খুব গভীরভাবে ওই দলের সাথে কানেক্টেড তারা হয়তো জানতে পারবেন। এরকম নাম সর্বস্ব অনেক দল আছে। এখন এই দল যে করে, দল করা আসলে পিছনে উদ্দেশ্যটা কি? তারা আসলে আসলে জনগণের সেবা করে, না নিজে এই রকম যে বিশেষ সুযোগ সুবিধাগুলোর কথা বললাম, সরকারি কোনো কাজে নিমন্ত্রণ পাওয়া, বিদেশি কোনো কূটনীতিকের সাথে ডেলিগেটের সাথে সাক্ষাৎ পাওয়া, এইরকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য, না আরও অন্য পর্দার আলে আরও অন্য কোনো সুযোগ সুবিধা আছে, সেটা আমি বলতে পারবো না। কী কারণে আসলে মানুষ দল করার প্রতি এত বেশি উদ্গ্রীব, দল করার প্রতি এত বেশি তাদের ইচ্ছা প্রকাশ করতেছে, আমি বুঝি না। আপনারা কিছু বুঝলে আমাকে জানায়েন। আর দিন শেষে জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য যদি কোনো দল থাকে, সেই দলটির নাম আমাকে বলবেন, আমিও আপনাদের সাথে এক কাতারে সামিল হব ইনশাল্লাহ।